প্যাদ্রির যদি জার্সি লাগতো সে ভিনিসিয়াস জুনিয়রকে বলতে পারতো আমার জার্সি লাগবে। এইভাবে টানাটানির কোনো মানে হয় না ভাই, আপনারা সিরিয়াসলি নিয়েন না, আমি মজা করতেছি। তবে এইখানে আপনাদেরকে একটা ব্যাপার মানতে হবে, এই যে এল ক্লাসিকো হয়েছে, এই এল ক্লাসিকোতে বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদ মাচ বেটার পারফরমেন্স করছে, ভালো খেলছে। যদিও বল পজিশনে বার্সেলোনা ছিল বেশি, বাট পারফর্ম করে গেছে রিয়াল মাদ্রিদ। দেখেন এই যে এই এল ক্লাসিকো হয়েছে, এই এল ক্লাসিকোর শুরু কোথায় থেকে? এই এল ক্লাসিকো সান্তিয়াগো বার্নাবাউতে শুরু হয় নাই, এই এল ক্লাসিকো শুরু হয়েছে ইনস্টাগ্রামে লামিন ইয়ামাল রিয়াল মাদ্রিদকে ফাটাই ফেলছে, আমি আসতেছি, আমি সব কিছু শেষ করে দেব। এরপর ইন্টারভিউতে গিয়ে পর্যন্ত রিয়াল মাদ্রিদকে ক্রিটিসাইজ করছে, রিয়াল মাদ্রিদকে চোর পর্যন্ত বলছে। এখন আপনারা যারা লামিন ইয়ামালকে এসব ক্ষেত্রে সাপোর্ট করতেছেন, আপনারা বলতেছেন সে এখনো বাচ্চা, 18 বছর বয়স। ভাই এগুলা বেয়াদবি না? শুধুমাত্র ইনস্টাগ্রামে না, মাঠে পর্যন্ত তার এসব চলতেছে। নেশনস লিগের আগে সব ছিঁড়ে ফেলতেছে, বাট মাঠে গিয়ে ডাব্বা। পিএসজির বিপক্ষে সব উল্টায় ফেলতেছে, বাট মাঠে গিয়ে কি ডাব্বা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সব এক করে ফেলছে। ইভেন এমনও কথা বলে আসছে আমার কোনো ডর ভয় নাই, আমি সব বার্সেলোনা সিটিতে রাইখা আসছি, বাট মাঠে কি ডাব্বা। কি চলতেছে? তার মুখ চলতেছে, অন্য কিছু চলতেছে না। সো এই পরিস্থিতিতে আপনারা কিভাবে লামিন ইয়ামালকে সাপোর্ট করতেছেন একজন ফুটবল ফ্যান হিসেবে? আপনারা যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আপনারা অন্তত এই ব্যাপারগুলোতে লামিন ইয়ামালকে সাপোর্ট করবেন না ভাই। হ্যাঁ, তার বয়স কম, এখন পর্যন্ত ফিউচার পড়ে আছে। এখনই যদি এই অবস্থা করে ফিউচারে কি করবে? এটা জাস্ট আপনারা একটু ভাবুন। নেশনস লিগের আগে যা করছে, আমি ভাবছি পর্তুগালের বিপক্ষে হ্যাটট্রিক মেরে দিবে। পিএসজির ম্যাচের আগে যা করছে, আমি ভাবছি ভাই হয়তো পিএসজিকে একাই উড়িয়ে দিবে। ইভেন রিয়াল মাদ্রিদের ম্যাচের আগে সে যা করছে, আমি ধরেই নিছি লামিন ইয়ামাল হ্যাটট্রিক মারতেছে। বাট মাঠে আইসা লামিন ইয়ামালের 0 গোলস, 0 অ্যাসিস্ট, 0 শটস অন টার্গেট, 0 শটস অ্যাকুরেসি, 0 অ্যাকুরেট ক্রসেস। ভাই তোমার এই যে এত বড় কথা, ওইগুলা কই গেল? ওইগুলা কি ইনস্টাগ্রাম আর পডকাস্টে সীমাবদ্ধ? দেখেন বার্সেলোনার কাছে যেমন প্লেয়ার ছিল না, রাফিনা, অলমো, দেন গাভি, লেভানডস্কি, তেমন রিয়াল মাদ্রিদের কাছেও কিন্তু প্লেয়ার ছিল না। আমাদের রুডিগার ছিল না, আমাদের রাইট ব্যাক ছিল না। আমরা ভালভার্দেকে রাইট ব্যাকে খেলাইছি, কারভাল পরে আসছে। হ্যাঁ, আপনারা এখানে একটা ব্যাপার বলতে পারেন, হানসি ফ্লিক ছিল না, আপনাদের ম্যানেজার ডাগ আউটে ছিল না, ওকে ফাইন, বাট আপনাদের প্লেয়াররা কিন্তু ছিল। তবে আমার যেটা মনে হইতেছে এল ক্লাসিকোর যেই হাইপ, ওইটা ভাই এখনও আছে, সেই আগের মতো কোনো কিছুই চেঞ্জ হইতেছে না। হ্যাঁ, মাঝে মধ্যে 1-2 সিজন একটু ডাউন খায়, বাট এরপরে আবার সেই আগের মতো হয়ে যায়। এই এল ক্লাসিকোতে আমরা অনেক কিছু দেখতে পাইছি, অনেক রাইভাল ফ্যানদের কর্মকাণ্ড দেখতে পাইছি। গত সিজন রিয়াল মাদ্রিদ 4টা এল ক্লাসিকোর 4টাই হারছে। এরপর এখন আমাদের কাছে নতুন ম্যানেজার পেরেজ কাকু নতুন ম্যানেজার নিয়ে আসছে, নতুন প্লেয়ার সাইন করাইছে। এখন পেরেজ কাকু এখানে নতুন কোচ নিয়ে আসছে, নতুন প্লেয়ার নিয়ে আসছে। ভাই অ্যানি হাউ এল ক্লাসিকো জিতো, অ্যানি হাউ ট্রফি যেত, লিগ যেত। আমার যতটুকু পসিবল আমি করতেছি, আমি প্লেয়ার দিতেছি, কোচ দিতেছি, বাকি দায়িত্ব তোমাদের। এখন হানসি ফ্লিকের হাতে যেহেতু রাফিনা ছিল না, লেভানডস্কি ছিল না, বলতে পারেন বার্সেলোনার মূল অ্যাটাকারেরা, উনি কি করছে, উনি ফ্রন্ট 3তে এখানে ফেরান টরেসকে খেলাইছে, উনি লামিন ইয়ামালকে খেলাইছে, রাশফোর্ডকে খেলাইছে, মিডে ফেরমিনকে খেলাইছে, পেদ্রি ডিয়ংকে, আর ব্যাকলাইনে এরিক গার্সিয়া, কুভার্সি, বালদে আর কুন্ডেকে খেলাইছে। বাট আমাদের কোচ জাভি আলোনজো পুরা প্রস্তুতি নিয়ে আসছে। ভাই অ্যানি হাউ আমাকে বার্সেলোনাকে ধরতে হবে, বার্সেলোনাকে আটকাইতে হবে। আমাদের লেফট ব্যাক কারেরাজের দায়িত্ব কি ছিল? লামিন ইয়ামালকে পকেটে রাখা, অ্যান্ড লামিন ইয়ামাল পকেট।
আমাদের দুই সেন্টার ব্যাক ডিন হুইজেন অ্যান্ড অ্যাডার মিলিটাও, আমার মনে হয় এই মুহূর্তে ইউরোপের বেস্ট সেন্টার ব্যাকের জুটি ডিন হুইজেন অ্যান্ড অ্যাডার মিলিটাও। আপনারা মানেন না মানেন ওইটা আলাদা ব্যাপার, বাট আমার কাছে মনে হইতেছে। তবে সবাই যে বলতেছে বার্সেলোনার ইনজুরি ক্রাইসিস চলতেছে, ওইটা আমরা ম্যাচের মধ্যে ভালোভাবে বুঝতে পারছি। হ্যাঁ, বার্সেলোনায় যে প্লেয়ার নাই, রাফিনা নাই, লেভানডস্কি নাই, ওইটার ইম্প্যাক্ট কিন্তু আমরা ম্যাচে দেখতেছি। ম্যাচের 2-3 মিনিটের মধ্যেই কিন্তু ভিনিসিয়াস জুনিয়র ভাই শুরু করে দিছে, প্রেস করা শুরু করছে, সে ডিবক্সেও চলে গেছে। ওইখানে একটা পেনাল্টিও কল করা হয়েছে যেটা রং ছিল, পরবর্তীতে ডিসঅ্যালাউ করছে যেহেতু এটা পেনাল্টি ছিল না, রেফারির রং কল ছিল। বাট 10 মিনিটের মাথায় কিলিয়ান এমবাপ্পের এটা কি ছিল ভাই? মানে আপনারা আমাকে বুঝান এটা কেমন শট? যদিও অফসাইড ছিল, বাট অফসাইড কেন ছিল এটার লজিক, এটার কারণ এখন পর্যন্ত আমি বুঝতেছি না। আপনাদের যদি জানা থাকে আপনারা আমাকে বুঝাইতে পারেন, আপনারা আমাকে বলতে পারেন ঠিক এই কারণে এটা অফসাইড হয়েছে। এখন এই তো গেল অফসাইড, এরপরে আমি মাদ্রিদের যে গেম দেখছি, মাদ্রিদের যেই প্রেসিং দেখছি, হাই প্রেস দেখছি ভাই, আমি জাস্ট চিন্তা করতেছিলাম বার্সেলোনা বল রাখতেছে ঠিকই, বাট খেলতে পারতেছে না, খেলতেছে রিয়াল মাদ্রিদ। এই যে জুড বেলিংহাম অ্যাসিস্ট করছে, কিলিয়ান এমবাপ্পেকে যেভাবে পাস করছে, প্যাদ্রিকে যেভাবে বোকা বানাইছে, আমি চিন্তাও করি না জুড বেলিংহাম প্যাদ্রিকে এভাবে বোকা বানিয়ে বল পাস করবে। বার্সেলোনা চাইছিল এখানে একটা ট্র্যাপ ক্রিয়েট করতে, বাট হয় নাই। কিলিয়ান এমবাপ্পে বুঝে গেছে ভাই, আর সে বল রিসিভ করার পর তার স্পিড দেখছেন, ফিনিশিং দেখছেন, জাস্ট অন্য লেভেলের ছিল। বেলিংহাম শুধুমাত্র অ্যাসিস্টই করে নাই, বেলিংহাম স্কোরও করছে। বেলিংহামের কথা হয়েছে ম্যাচ ড্র হয়েছে, আমাদেরকে জিততেও হবে, অ্যান্ড বেলিংহাম স্কোর করছে। এরপর আমাদের কি প্লেয়ার ছিল আর্দা গুলার তেমন ভালো পারফরমেন্স দিতে পারে নাই। আর্দা গুলারের মিস্টেকের কারণে আমরা গোল কনসিড করছি। প্যাদ্রি যখন তাকে প্রেস করতেছিল তখন সে বল লুজ করছে, আর ফেরমিন ফর্মে আছে, এর আগে হ্যাট্রিক মারছে, ফর্মে যেহেতু আছে সে এই গোল মিস করবে না, সে স্কোর করে ফেলছে, অ্যান্ড আমরা গোল হজম করছি। ওইটা আমাদের মিস্টেক, আর্দা গুলারের মিস্টেক ছিল। বাট আর্দা গুলার সামনে ভালো করবে, এই ম্যাচে খারাপ করছে তো কি হয়েছে, সে আমাদের কন্টিনিউ ভালো পারফরমেন্স দিতেছে। 1-2 ম্যাচ এমন হইতে পারে, তবে বার্সেলোনা যেইভাবে প্রিপারেশন নিয়ে আসছিল অফসাইড ট্র্যাপে খেলবে, হাইলাইনে খেলবে, ওইটা কাজ করে নাই। যদিও কিলিয়ান এমবাপ্পে 2-3 বার মিস্টেক করে ফেলছে, বাট আগের মতো গত সিজনের মতো তেমন সাকসেস হয় নাই। কিলিয়ান এমবাপ্পে বুঝে গেছে বার্সেলোনার ডিফেন্সিভ লাইনকে কিভাবে বোকা বানাইতে হবে। এরপর আমাদের ম্যাচ আরও একটু ইন্টারেস্টিং হয়েছে যখন ব্রাহিম ডিয়াজ আসছে। আমি সবসময় বলি ব্রাহিম ডিয়াজ আমাদের সুপার সাব, অ্যান্ড ব্রাহিম ডিয়াজ এটা প্রমাণ দিছে। সে আসার পর প্রেস করতেছিল, অ্যাটাক করতেছিল, কাটিং করতেছিল, এক কথায় বার্সেলোনার ডিফেন্সিভ লাইনকে না চাইতেছিল। তবে এখানে একটা মোমেন্ট ছিল, ভিনিসিয়াস জুনিয়রকে যখন সার্ভ করছিল ভালো করতেছিল, বাট কেন সার্ভ করছে ওইটা আমি বুঝতেছিলাম না। হয়তো ভিনিসিয়াস জুনিয়র খুব বেশি অ্যাগ্রেসিভ ছিল, সেজন্য হইতেও পারে, এটা কোচের ব্যাপার, কোচ যেহেতু উঠে নিছে এখানে কিছু করার ছিল না। তবে এখানে আমি একটা ব্যাপার খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছি, জাভি আলোনসোর কথা হইতেছে বল যাদের দখলেই থাকুক, ম্যাচ আমরা খেলবো, প্রেস আমরা করব, অ্যাটাক আমরা করব, যতক্ষণ আমাদের দখলে থাকবে ততক্ষণ আমরা প্রতিপক্ষকে পাগল বানিয়ে ফেলবো। মাত্র 32% বল রিয়াল মাদ্রিদের দখলে ছিল, আর এই 32% বল দখলে রেখে রিয়াল মাদ্রিদ 23টা শটস নিছে, যেখানে বার্সেলোনা শুধুমাত্র 15টা নিতে পারছে। রিয়াল মাদ্রিদের 10টা অন টার্গেট ছিল, বার্সেলোনার 6টা। আপনারা চিন্তা করেন 32% বল দখলে রাখার পর কি পরিমাণ প্রেস রিয়াল মাদ্রিদ করছে। বার্সেলোনার কপাল ভালো ছিল, এদের গোলবারে সেজনি ছিল, সে হিউজ সেভ করছে, সে পেনাল্টি সেভ দিছে, এর সাথে মেবি 9টা সেভ দিছে। একজন গোলকিপার আর কি করতে পারে? বার্সেলোনার মান সম্মান কিন্তু সেজনি বাঁচাইছে, আর কেউ ছিল না এখানে। এরপর ম্যাচ শেষ হয়েছে, ম্যাচ চলাকালীন সময় হিউজ ফাউল হইতেছিল, বাট ম্যাচ শেষ হওয়ার পরে এখানে মেইন স্টোরি শুরু হয়ে গেছে, ধাক্কাধাক্কি, কথা কাটাকাটি, এই জন্য ওইজনকে হুমকি দিতেছে, এ করে ফেলবে, ওই করে ফেলবে।
হ্যাঁ, এল ক্লাসিকোর মজাই এইটা, বাট এখন খুব বেশি হইতেছে। এখন আপনারা ম্যাচ কেমন উপভোগ করছেন ওইটা আমি জানি না, বাট আমি উপভোগ করছি। ম্যাচের শেষে যেই প্রবলেমগুলো হয়েছে, যে কথা কাটাকাটি হয়েছে, এইজন ওইজনকে বলছে, ওইগুলো আমি উপভোগ করছি। এল ক্লাসিকোর মজাই ভাই এইখানে।